হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর আমি একটা প্রশ্ন বিস্তার 2027 এর অঙ্কের ফার্স্ট ইউনিট প্রিপারেশনের যে 8 নম্বরের স্কুল আছে দেবরা হরিমতি সরস্বতী বিদ্যা মন্দির এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতে বলবো আমার চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 1-এর 1 দাগে আছে কোনো মূলধনের 10 বছরে দ্বিগুণ হলে কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে 10 বছরের দ্বিগুণ হয়েছে, তাহলে আই সমান PRT/100 যে সরল সুদ নির্ণয় সূত্র, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজে করা যাবে। তাহলে এখানে IPRT কিসের মান কত দেওয়া আছে প্রথমে লিখে নেব। তাহলে লিখবো এখানে I সমান P সমান R সমান এবং T সমান। তাহলে প্রশ্নে আছে কোনো মূলধন 10 বছরে, এখানে T সমান 10 বছর, 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? সুদের হার বের করতে হবে। আর আসল x টাকা ধরে নিলাম। তাহলে আসল যদি x টাকা ধরি, 10 বছর দ্বিগুণ হচ্ছে, সুদ আসল মিলে হবে 2x, তার থেকে আসলটা বিয়োগ করলে আমরা সুদ পাবো সমান x টাকা। লিখবো আমরা জানি যে I সমান PRT/100, বজ্রগুণ করলে পাই PRT সমান 100I, বা এখানে বের করতে হবে R সমান 100I/PT, বা R সমান 100 ইন্টু I ফর এখানে দেখো X বাই P এবং T, P ফর X, T ফর 10। অতএব R সমান 10%, সুদের হার 10%। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়েই, কোনোটি নয়, এটা সমান অথবা অসমান উভয়ই হতে পারে। তারপরে x² সমান 6 সমীকরণের বীজদ্বয় কত হবে? x² সমান 6, তাহলে আমরা লিখতে পারি বজ্রগুণ করে x² সমান 6x, বা x² - 6x এটা সমান 0, বা x কমন নিলে x - 6 এটা সমান 0, বা আমরা লিখতে পারি x - 6 সমান 0/x। আমরা x যখনই নিচে লিখব তখন আমাদের জানতে হবে যে x এর মান 0 নয় তো। বাট প্রশ্নে দেখো, প্রশ্নে এটা দেওয়া আছে, x নিচে লেখা আছে। তাহলে x আমরা তখনই নিচে লিখতে পারি যখন x এর মান 0 না হয়, অর্থাৎ x যেহেতু এখন নিচে আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই x এর মান 0 নয়। তাহলে আমরা যখন 0/x লিখলাম, এখানে লিখব যেহেতু x ইজ নট ইকুয়াল টু 0। তাহলে x ইজ নট ইকুয়াল টু 0 কোথা থেকে জানলাম? এই সমীকরণটা থেকে জানলাম, কারণ x সমান 0 হলে x কিন্তু নিচে লেখা হতো না। তো যাই হোক, নিচে লেখা x লেখা আছে, সেই জন্য x ইজ নট ইকুয়াল টু 0, আর আমরা লিখতে পেলাম x - 6 সমান 0/x। তাহলে পেলাম x - 6 সমান 0, বা x সমান 6। তাহলে এখানে অপশান বি, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4:a হলে a এর মান কত? a:27/64 সমানুপাতি 3/4:a আছে, তাহলে আমাকে এখন a এর মান বের করতে হবে। a/27/64 সমান 3/4/a, বর্জ্যগুণ করলে পাই a এবং a² সমান
27/64 ইন্টু এটা 3/4 বা এ সমান প্লাস রুট দেবো, প্লাস মাইনাস দেবো না, কারণ এই ধনাত্মক সংখ্যা বলা আছে। 3 × 7 = 81 আর নিচে 64 ইন্টু 4। 81 এর বর্গমূল 9, 64 এর বর্গমূল 8 × 64, 4 এর বর্গমূল 2 × 4, তাহলে 9/8 × 16, 9/16। তাহলে অতএব এ সমান 9/16। দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিতে হবে, এটা তার কেন্দ্র। দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটি বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হবে, কারণ জ্যা দুটি সমান্তরাল বলা আছে এবং প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বলা আছে। একটা জ্যা এবি মনে করলাম, আর একটা জ্যা সিডি মনে করলাম, বৃত্তের কেন্দ্র ও মনে করলাম। এখন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলা আছে, ও থেকে বি পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ বা এটা বৃত্তের ব্যাসার্ধ। তো যাই হোক, এটা 10 বলা আছে। এখন এই জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে, আমি এই কেন্দ্র থেকে প্রথম এবি জ্যায়ের উপরে লম্ব টানছি আর সিডি জ্যায়ের উপরে লম্ব টানছি। তাহলে এই যে দূরত্ব পিকিউ, পিকিউ হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমাদের এখন পিকিউ সমান বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটার হেল্প নেব, যার ওবি এটা বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। বিপি আছে এই এবি জ্যায়ের হাফ অর্থাৎ 8 সেন্টিমিটার। এখন আমাকে এই যদি আমি এখান থেকে ওপি বের করি, তাহলে ওপি যত হবে ওকিউ তত হবে। ওপি বের করে ডবল করে দিলে আমরা পিকিউ পাবো। তো এখান থেকে ত্রিভুজ ও বিপি, ত্রিভুজ ও বিপি, দেখো এটা লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। ওবিপি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এর কি কি মান পাচ্ছি আমরা? ওবি সমান 10 সেমি, বিপি সমান 8 সেমি, ওপি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ওবি ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। ওপি বের করতে হবে। বিপি ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার। 10 10 কে 100 সমান ওপি স্কোয়ার প্লাস 8 8 64। ওপি সমান 6। তাহলে অতএব পিকিউ সমান 6 ইন্টু 2 সমান 12 সেমি। অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, কোণ এবিসি 25 ডিগ্রি, এ বি সি এই কোণটা 25 ডিগ্রি আছে। তাহলে কোণ সিইডি
সিইডি এর মান বের করতে হবে। তাহলে ছবিটা আগে আমি এঁকে নেব খাতায়। তাহলে এই পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও এবি ব্যাস এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি পরস্পর সমান্তরাল। কোণ এবিসি 25 ডিগ্রি, এ বি সি এটা 25 ডিগ্রি। কোণ সিইডি এর মান কত? সিইডি এর মান বের করতে হবে। এটা যখন 25 ডিগ্রি, এটা সমান্তরাল, এটা একান্তর কোণ, এটা 25 ডিগ্রি হবে। তাহলে এখানে এবি সমান্তরাল সিডি, অতএব এ বি সি কোণ সমান বিসিডি কোণ। কোণ বিসিডি সমান একান্তর কোণ এ বি সি, আর এটা 25 ডিগ্রি। তাহলে এটা 25 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা যদি এ বিন্দুর সাথে ই বিন্দু যুক্ত করি, তাহলে এই একটা কোণ পাচ্ছি। এই কোণ এবং এই কোণ একই বৃত্তচাপের উপর আছে। এটা 25 ডিগ্রি হলে এটা 25 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ই সি ও কোণ এ বি সি একই বৃত্তচাপের উপর আছে। অতএব কোণ এইসি সমান কোণ এবিসি সমান 25 ডিগ্রি। ও এখানে দেখো, এখানে আমি কি করছি, এর সাথে বি বিন্দু যোগ করছি। তাহলে এই কোণটা 25 ডিগ্রি হলে একই বৃত্তচাপের উপর আছে এই কোণটা 25 ডিগ্রি। তাহলে বিইডি একইভাবে কোণ বিইডি সমান কোণ, এই কোণটা সমান কোণ বিসিডি সমান 25 ডিগ্রি। এটা 25 ডিগ্রি পেয়ে গেছি, এটা 25 ডিগ্রি পেয়ে গেছি। এবার মোট কোণটা দেখো, এটা যেহেতু ব্যাস, এই মোট কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার বিএইবি সমান অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এটা 90 ডিগ্রি। তাহলে এই এইবির মধ্যে তিনখানা কোণ আছে, একটা এটা, একটা এটা, আর একটা এটা। অতএব এইবির মধ্যে আছে কোণ এইসি প্লাস কোণ এটা, 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 এর নাম সিইডি প্লাস কোণ এই দিককারটা বিইডি সমান 90 ডিগ্রি। এটা 25 ডিগ্রি, সিইডি বের করতে হবে। এটা 25 ডিগ্রি, এটা সমান 90 ডিগ্রি।
বা কোণ সিইডি সমান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে এটা হলো 40 ডিগ্রি। তাহলে সিইডি কোণের মান, এই যে সিডি কোণের মান পেলাম আমরা 40 ডিগ্রি। দুই দিকে আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছর দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে এখানে আসল চক্রবৃদ্ধি সুদের হার ধরে নিতে হবে। মনে করি আসল সমান আসল পি টাকা, সুদের হার আর পার্সেন্ট। তাহলে অতএব আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই সূত্র আমরা জানি। তাহলে প্রথম যখন দ্বিগুণ হওয়ার কথা বলা আছে, এন বছরে দ্বিগুণ হবে, তাহলে এই যে এ সমান পি ইন্টু, এটা অ্যাকচুয়ালি 2p এর সাথে সমান 2p। তাহলে বোথ সাইড থেকে পিপি কেটে দিলাম, দ্বিগুণ হয়েছে মানে 2p, পিপি কেটে দিলাম। তাহলে আমরা পাবো এখান থেকে বা 1 প্লাস আর বাই 100, এটা সমান এনটা 2 এর পাওয়ারে যাবে, 2 টু দি পাওয়ার 1 বাই এন। আবার আচ্ছা মনে করি এম বছরে 4 গুণ হবে। তাহলে এখন সমীকরণটা হবে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এম, আর এটা 4 গুণের কথা বলা আছে, অর্থাৎ এটা সমান 4p। পিপি দুই দিকে কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100, এটা সমান 4 টু দি পাওয়ার 1 বাই এম। 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, টু দি পাওয়ার 1 বাই এম সমান 2 টু দি পাওয়ার 2 একে 2, 2 বাই এম। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1 নম্বর সমীকরণের বাদিকে যা আছে 2 নম্বর সমীকরণের বাদিকে তাই আছে, মানে বাদিকটা সমান, তাহলে ডান দিকটাও সমান হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 বাই এম 1 বাই এন সমান 2 টু দি পাওয়ার 2 বাই এম। তাহলে আমরা বলতে পারি 1 বাই এন সমান 2 বাই এম, বা এম ইজ ইকুয়াল টু 2n। তাহলে অতএব 2n বছর পর বা 2n বছরে 4 গুণ হবে। a is to b সমান 3:2 এবং b is to c সমান 3:2, a plus b is to b plus c এর মান কত? a is to b সমান 3:2 আর b is to c সমান, এটাও 3:2 দেওয়া আছে। তাহলে আমরা লিখব a বাই b সমান 3/2 আর b বাই c সমান 3/2। এখন এই b, যেখানে b জায়গা দুটোকে সমান করতে হবে। তাহলে এর উপর নিচে যদি 3 দিয়ে গুণ করি আর এর উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 3 9, 3 2 6, 3 2 6, 3 2 4, তাহলে পাচ্ছি অতএব a is to b is to c সমান 9 is to 6 is to 4। তাহলে অতএব আমরা বলতে পারি a সমান 9কে, b সমান 6কে ও c সমান 4কে। অতএব a প্লাস b is to b প্লাস c এর মান বের করতে হবে। এখন a এর মান বসিয়ে দেবো 9কে, b ফর 6কে, and c for 4কে। 9 আর 6 মিলে 15কে is to 6 আর 4 মিলে 10কে, তাহলে সমান 15
3:10, 3:2। কোনো বৃত্তের কেন্দ্র থেকে 2 × a - b সেমি দৈর্ঘ্যের যা এর দূরত্ব 2√ab সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? কোনো বৃত্তের কেন্দ্র থেকে 2 × a - b সেমি দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব 2√ab হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি এখানে বৃত্তটা এঁকে নেব। মনে করলাম এটা সেই বৃত্ত। তাহলে এর কেন্দ্র এটা, এটা সেই জ্যায়ের কেন্দ্র থেকে 2 × a - b সেমি দৈর্ঘ্যের জ্যা, মানে এর দৈর্ঘ্য এবি, এবি সমান দেওয়া আছে 2 × a - b সেন্টিমিটার। আর এর বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব এটা, এখানে পি নাম দিলাম, এটা ইজ ও। তাহলে এই দূরত্বটা আছে ওপি, ওপি দূরত্ব দেওয়া আছে 2√ab, ওপি দূরত্ব। বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওবি বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে এটা মনে করি, বৃত্তের কেন্দ্র ও এবি জ্যা, তাহলে অতএব এবি সমান দিস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো এখানে সমকোণী ত্রিভুজ পেলাম ওবিপি, ত্রিভুজ ওবিপি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি বা লম্ব, এটা ওপিটা এবির উপরে লম্ব, সেই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ যার বা এর পিবি মানে বিপি, বিপি সমান এই যে এবি এর হাফ, এবি সমান এটা দেওয়া আছে 2 × a - b তার হাফ, তাহলে এটা সমান হবে a - b। আর ওপি এখানে দেওয়া আছে, ওবি বের করতে হবে, ওবি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওবি ফর, আচ্ছা ওবি তো বের করতে হবে, তাহলে ওবি স্কোয়ার বাদিকে থাক। ওপি, ওপি এর মান আছে ওপি এর মান √2√ab, তাহলে 2√ab তার হোল স্কয়ার লিখতে হবে। তারপরে আছে বিপি, বিপি আছে a - b, এটা হলো 2 × 4 4ab প্লাস a - b হোল স্কয়ার। তাহলে আমরা জানি যে a + b হোল স্কয়ারের দুখানা সূত্র আছে, একটা আছে a² + 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা সেই a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে আমরা লিখতে পারি এটা সমান a + b হোল স্কয়ার। ওবি স্কোয়ার সমান যদি a + b হোল স্কয়ার হয়, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা পাই ওবি সমান a + b। অতএব ওবি ছিল বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান a + b সেন্টিমিটার। চারে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো,
এক্স বিসি কোণ 82 ডিগ্রি, এ ডি বি 47 ডিগ্রি হলে বিএসি কোণের মান কত? এ বি সি ডি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটা এক্স, এক্স বিসি 82 ডিগ্রি, এক্স বিসি এটা আছে 82 ডিগ্রি, তাহলে এডিবি 47 ডিগ্রি, এ ডিবি তাহলে বিএসি বি বি এ সি এই কোণের মান বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে যে এই কোণটা 82 ডিগ্রি দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে 47 ডিগ্রি, এই কোণ এবং এই কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত, এই হলো বৃত্তচাপ। এই কোণের নাম এ সি বি, এই কোণের নাম এ ডিবি। একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে অতএব কোণ এসিবি সমান কোণ এডিবি, এডিবি এর মান দেওয়া আছে 47 ডিগ্রি, তাহলে এই কোণটা 47 ডিগ্রি পেলাম। আবার দেখো, এটা হলো এই এ বি সি ত্রিভুজের একটা বহিস্থ কোণ, এর এই বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। তাহলে আবার ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ কোণ এক্স বিসি, তাহলে অতএব কোণ এক্স বিসি সমান এই কোণ প্লাস এই কোণ, এই কোণের নাম এবি এসিবি প্লাস এই কোণ এর নাম বিএসি, বা এই এক্স বিসি কোণের মান 82 ডিগ্রি দেওয়া আছে, 82 ডিগ্রি বসিয়ে দিলাম। এসিবি 47 ডিগ্রি পেয়েছি, 47 ডিগ্রি বসালাম, আর কোণ বিএসি এর মান আমাকে বের করতে হবে। তাহলে কোণ বিএসি সমান আমরা একবারে লিখতে পারি, কোণ বিএসি সমান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, 82 থেকে 47 বিয়োগ করতে হবে, 7 5 12, হাতে 1 5 3, তাহলে এটা সমান 35 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান 35 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে প্রথমে আয়তন বের করতে হবে। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ একক, অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। তারপরে 50% হ্রাস করা হয়েছে ব্যাসার্ধ, 50% হ্রাস করলে ব্যাসার্ধ হয়, প্রথম ছিল আর, হ্রাস করছি মানে মাইনাস 50%, অর্থাৎ আর ইন্টু 50/100, কাটাকুটি করলে 1, এখানে 2, তাহলে 2r
মাইনাস আর, অর্থাৎ এটা হবে r/2। আর 50% বৃদ্ধি করলে উচ্চতা হয় সমান, বৃদ্ধি করেছি মানে h প্লাস হবে h ইন্টু 50/100, 1 2 2 এবং h গুণ করতে হবে 2h প্লাস h মানে 3h/2 একক। তাহলে আয়তন হয় পাই r স্কয়ার h ঘন একক সমান পাই r²/4 3h/2 ঘন একক সমান 3/4 3/8 পাই r² h ঘন একক। তাহলে আগে ছিল এটা, পরে হয়েছে এটা। তো আমাকে বের করতে হবে যে আয়তন শতকরা কত পরিবর্তন হচ্ছে। তাহলে আয়তনের শতকরা হ্রাস, শতকরা পরিবর্তন। তো পরিবর্তন বলতে যেটা আলটিমেটলি হলো 3/8 পাই r² h, এটা পরে হয়েছে, আগে ছিল পাই r² h ইন্টু 100 যেহেতু শতকরা পরিবর্তন, বাই প্রাথমিক মান আছে পাই r² h। তাহলে পরিবর্তন ইন্টু 100 বাই প্রাথমিক মান করলে আমরা শতকরা পরিবর্তন পাবো। তাহলে এখানে দেখো পাই r² h কমন নিলে 3/8 মাইনাস 1 হচ্ছে, পাই r² h কমন নিলে 3/8 মাইনাস 1 ইন্টু 100 বাই পাই r² h, কেটে দিলাম উপর নিচে। তাহলে এটা আলটিমেটলি হলো 3/8 মাইনাস 1 ইন্টু 100 সমান, এখানে 8 লসাগু, উপরে হবে 3 মাইনাস 8 ইন্টু 100 সমান -5/8 ইন্টু 100, 4 25 100, 4 2 8, 5 25 125 মাইনাস 125/2। তাহলে 125কে 2 দিয়ে ভাগ করতে হবে, 6 2 12, 2 2 4, বা এখানে আমরা 1/2 দিতে পারি, এভাবে 1/2। তাহলে সমান -62/1/2, অর্থাৎ মাইনাস যেহেতু তাহলে হ্রাস পাবে। তাহলে অতএব আয়তন, এখানে মাইনাস এসছে যেটা হ্রাস পেয়েছে তাই, তাহলে আয়তন 62.12% হ্রাস পাবে। দেখা যাচ্ছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে বাড়ি ভাড়া নিয়েছে না, এখানে টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে, তার তো সুদ হবে এবং সুদ আসল মিলে কিছু একটা টাকা হবে, এবং 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া থেকে কিছু আয় হবে। তাহলে এই আয় দিয়ে ব্যাংকের সুদ আসল শোধ করবেন। তাহলে এখানে ধরে নেব যে ব্যাংক থেকে টাকা ধার করার x বছর পরে তার ব্যাংকের ঋণ সুদসহ শোধ হবে। মনে করি ব্যাংক থেকে টাকা ধার করার x বছর পর তার ব্যাংকের ঋণ সুদসহ
শোধ হবে। তো এবার তাহলে এক্স বছরে কতটা বাড়ি ব্যাংকে ঋণ হচ্ছে সেটা দেখে নেব, আর কতটা বাড়ি ভাড়া আসছে সেটা দেখে নেব। তাহলে বাড়ি ভাড়া কিন্তু 1 বছর কম, কারণ 1 বছর পরে ধার নেওয়ার 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছে। বাড়ি ভাড়া খাটে এক্স মাইনাস 1 বছর। এবার ব্যাংকে কত ঋণ হচ্ছে সেটা দেখে নিই। তাহলে ব্যাংকে 12% সরল সুদে টাকার 1 বছরের সুদ সমান 2,40,000 টাকা। 1 টাকার 1 বছরের সুদ সমান 2,40,000 বাই 100 টাকা। আর না, এটা ভুল লিখলাম। 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, আর 1 টাকার 1 বছরের সুদ এটা 12 বাই 100 টাকা, এবং 2,40,000 টাকার 1 বছরের সুদ সমান 12 ইন্টু 2,40,000 বাই 100 টাকা, এবং 2,40,000 টাকার এক্স বছরের সুদ সমান 12 ইন্টু 2,40,000 ইন্টু এক্স, আর নিচে হবে 100। 12 বারং 144, কিন্তু এখানে 24 আছে 12-র ডবল, তাহলে 144-এর ডবল হবে 288। 288, তারপরে দুটো শূন্য, এক্স টাকা। এটা হলো সুদের পরিমাণ। তাহলে সুদ আসল, অতএব আসল প্লাস সুদ সমান আসল 2,40,000 টাকা, আর সুদ 2,88,00 এক্স টাকা। তাহলে এটা হলো ব্যাংকের সুদের ব্যাংকের সুদ আসল, ব্যাংকের মোট ঋণ। এবার এই ঋণটা শোধ হবে বাড়ি ভাড়া দিয়ে। তাহলে মোট বাড়ি ভাড়ার পরিমাণ এক্স মাইনাস 1 বছরে, অবশ্য এক্স মাইনাস 1 বছরে মোট বাড়ি ভাড়ার পরিমাণ সমান এক্স মাইনাস 1 বছর। এখন প্রতি মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা করে, তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 12 গুণ করলাম। তাহলে প্রতি মাসের সাথে 12 গুণ করলে আমরা 1 বছরের বাড়ি ভাড়া পেলাম। 1 বছরের সাথে এক্স মাইনাস 1 বছর গুণ করলে এক্স মাইনাস 1 বছরের বাড়ি ভাড়া পেলাম। তাহলে এই হলো মোট বাড়ি ভাড়া সমান এক্স মাইনাস 1 52, আর 12 গুণ করে নেব। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 1-কে 2, 5 1-কে 5, তাহলে সমান 6 2 4 আর দুখানা শূন্য, গুণ করে দিলে পাই 6 2 4 দুখানা শূন্য এক্স মাইনাস 6 2 4 0 0 টাকা। তাহলে এই হলো মোট বাড়ি ভাড়া। তাহলে এই বাড়ি ভাড়া থেকে এই ঋণ সুদ হবে। তাহলে এটা নিশ্চয়ই সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 6 2 4 0 0 এক্স মাইনাস 6 2 4 0 0 ইজ ইকুয়াল টু 240000 প্লাস 28800 এক্স। এক্স যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো। 624 0 0 এক্স মাইনাস 288 0 0 এক্স সমান 2 4 0 0 0 0, আর এই সংখ্যাকে সমান চিহ্নের ডান দিকে রাখলে 624 এই। তাহলে এখানে এর থেকে এটা বিয়োগ করতে হবে। 6 4
না 6 2 4 0 0, তার থেকে বিয়োগ করব 2 8 8 0 0 0, এখানে পেলাম 0, 8 আর 6 দিলে 14, হাতে 1, 9 9 আর 3 দিলে 12, হাতে 1, 3 3 আর 3 দিলে 6, তাহলে এখানে পাচ্ছি 3 3 6 0 0 x সমান 2,40,000 সাথে 62,400 যোগ করতে হবে। তাহলে 2 4 0 0 0 0 0 0 4 6 2 0 0 4 2, তাহলে 3 0 2 4 3 0 2 4 আর ডান দিকে দুখানা শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x ইজ ইকুয়াল টু 302400 বাই 33600। তাহলে 3 3 6 এবং 3 0 2 4 কাটাকুটি করতে হবে। তাহলে এই 3 3 6কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে আমরা উপরের সংখ্যাটা আনার চেষ্টা করি। তাহলে দেখো এখানে 4 আছে, তাহলে আমরা যদি এখানে প্রথমে 4 দিয়ে দিই, তাহলে 4 ছক 24, 4 ছক 24 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 4 আসছে না, এখানে 2 আছে, তাহলে 4 দিয়ে হবে না। 3 3 6কে 9 দিয়ে গুণ করি, 3 কারণ 6 নং 54 4 হাতে 5, 3 নং 27 28 29 30 31 32, 32 2 হাতে 3, 3 নং 27 আর 3 30, তাহলে কাটাকুটি করে আমরা পেলাম 9 বা x সমান 9 পেলাম। তাহলে x ধরেছিলাম যে ব্যাংক থেকে টাকা ধার করার x বছর পরে ব্যাংকের ঋণ সুদ সহ শোধ হবে, তাহলে এখানে 9 বেরিয়েছে, তাহলে আমরা লিখব অতএব ব্যাংক থেকে টাকা ধার করার ন বছর পর ব্যাংকের ঋণ শোধ হবে। 3 অথবা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে। তাহলে এখানে আমাকে সময় বের করতে হবে, কত বছর, বছরটা বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আছে, সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সহজে করতে পারি, আর সূত্র ব্যবহার না করলেও হবে x ধরে, কিন্তু সূত্র ব্যবহার করলে বরং সুবিধা হবে। তো সূত্র ব্যবহার আমরা যদি সূত্রটা হলো p সমান a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, a p r n কিসের মান কত দেওয়া আছে এখানে প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে এখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে লেখা আছে, তাহলে আমি এখান থেকে স্টার্ট করব। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ক্যাপিটাল A, এটা দেওয়া আছে 5324। আচ্ছা, আসল P আছে 4,000 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে আর দেব, সুদের হার এখানে দেওয়া আছে 10%। তারপরে সুদের পর্ব, সুদের পর্বটা এখানে সময়, সুদের পর্ব n, এটা আমাকে বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে a is equal to p into 1 plus r by 100 whole to the power n, এটা আমরা জানি। তাহলে এবার যার যার মান জানি বসিয়ে দেবো। এখানে 5324 is equal to 4000 into 1 plus
R14/100, এখানে এনটা এন হিসাবে থাক, কারণ এনের মান বের করতে হবে। তো এখানে 1, এখানে 10, 5324 ইজ ইকুয়াল টু 4000, এখানে 10 একে 10 আর 1 11, মানে 11/10 হোল টু দি পাওয়ার n, বা 11/10 টু দি পাওয়ার n, মানে এটা সমান দিস বাই দিস, অর্থাৎ 5324/4000। তাহলে আমি এই 4 দিয়ে উপর নিচে কাটাকুটি করব, 5324কে 4 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 4 1 4, 1 3, 3 4 12, 3 4 12, 1 3 4 1, এটা হবে 1000, আর এখানে হবে 1 3 4 1, তাহলে 1000টা আমরা লিখতে পারি 10-এর কিউব, আর 1 3 4 1টা কতর কিউব সেটা ভেবে বের করতে হবে। এখানে 11 আছে, তো আমরা এক কাজ করি, 11 গুণ করলে 121 হয়, আমরা জানি 121, তাকে আবার 11 দিয়ে গুণ করব, তাহলে এটা হলো 11 কিউব, 11/10 তার হোল কিউব, 11/10 হোল কিউব, এই হোল টু দি পাওয়ার n সমান 11/10 টু দি পাওয়ার 3। তাহলে অতএব এখান থেকে পাই n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে প্রশ্ন ছিল বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকা সময় চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। অতএব নির্ণেয় সময় সমান 3 বছর। এরপর হচ্ছে সমাধান করো একের দাগে x/a প্লাস a/x সমান x/b প্লাস b/x। তাহলে x/a x/b এটা কাছাকাছি নিয়ে আসবো, x/a মাইনাস x/b সমান b/x মাইনাস a/x। a আর b এর লসাগু ab, তাহলে a দিয়ে ভাগ করলে b পাচ্ছি bx, মাইনাস b দিয়ে ভাগ করলে a পাচ্ছি ax, x লসাগু উপরে হবে b মাইনাস a। তাহলে এখান থেকে x কমন নিলে b মাইনাস a বাই ab, আর এই বাদিকের অংশটাকে আমি ডান দিকের অংশটাকে বাদিকে নিয়ে আসলে এরকম হবে, এটা সমান 0। তাহলে b মাইনাস a কমন নিলে x/ab মাইনাস 1/x, এটা সমান 0। তাহলে x/ab মাইনাস 1/x, এটা সমান 0/b মাইনাস a, বা x/ab মাইনাস 1/x সমান 0, x/ab মাইনাস 1/x সমান 0। তাহলে আমরা পাই x/ab সমান 1/x, বা x স্কোয়ার সমান ab, বা x সমান প্লাস মাইনাস রুট অফ ab। অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস রুট ab। দুই দাগে আছে a/ax - 1 প্লাস b/bx - 1 সমান a প্লাস b। সমাধান করতে হবে, a/ax - 1 এর পাশে এই b নিয়ে আসবো, আর b/bx - 1 এর পাশে a নিয়ে আসবো, এটা সমান 0।
তাহলে বি এর নিচে 1 আছে, 1 এবং x মাইনাস 1 এর লসাগু x মাইনাস 1। এটা দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা 1 পাবো, 1 দিয়ে a কে গুণ মাইনাস এই নিচে 1 আছে, 1 দিয়ে x মাইনাস 1কে ভাগ করলে ax মাইনাস 1 হবে, সেটা দিয়ে b কে গুণ, তাহলে এটা হবে abx মাইনাস a প্লাস b। আর এখানে bx মাইনাস 1 লসাগু, তাহলে এটা ভাগ, এটা দিয়ে একে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে b কে গুণ মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে bx মাইনাস 1কে ভাগ করলে bx মাইনাস 1 থাকছে, bx মাইনাস 1 দিয়ে উপরের একে গুণ, তাহলে abx মাইনাস এ প্লাস a, এটা সমান 0। তাহলে উপরে যে পদগুলো আছে এটা অ্যাকচুয়ালি a প্লাস b মাইনাস abx আছে বাই ax মাইনাস 1, আর এখানে আছে a প্লাস b মাইনাস abx বাই bx মাইনাস 1, এটা সমান 0। তাহলে আপার পার্ট থেকে a প্লাস b মাইনাস abx কমন নিলে এখানে থাকবে 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1, এটা সমান 0। তাহলে ফার্স্ট পার্টটা 0 লিখব, a প্লাস b মাইনাস abx ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে পাই a প্লাস b সমান abx বা x সমান a প্লাস b বাই এই ab হবে। আর এই পার্টটা 0 লিখব, অথবা 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1, এটা সমান 0, বা 1 বাই ax মাইনাস 1 সমান মাইনাস 1 বাই bx মাইনাস 1। অ্যাকচুয়ালি এই পদটাকে সমানচিহ্ন ডান দিকে এনেছি, তাই এখানে মাইনাস চিহ্নটা দিলাম। এবার বজ্রগুণ করলে পাই ax, আচ্ছা 1 bx, 1 এর সাথে bx গুণ করলে bx মাইনাস 1 গুণ করলে, আর এটার সাথে গুণ করলে সমান মাইনাস x মাইনাস a প্লাস 1। তাহলে ax বাদিকে, bx বাদিকে, আর এখানে 1 আছে, 1 ডান দিকে রাখবো। তাহলে ax বাদিক থেকে ডান দিকে লিখেছি, তাই মাইনাস চিহ্নটা প্লাস লিখলাম, bx বাদিকেই আছে, তাহলে প্লাস bx সমান 1, আর এই 1কে সমানচিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস 1, বা x কমন নিলে a প্লাস b সমান 2, বা x সমান 2 বাই a প্লাস b। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান প্রথম পেয়েছি a প্লাস b বাই ab, আর পরে পেয়েছি 2 বাই a প্লাস b। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তাহলে এখানে x টাকা ধরে নেব, কমার পূর্বে ছিল, তাহলে কমার পরে হলো x মাইনাস 6। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তাহলে এখন 30 টাকায় কটি কলম পাওয়া যায় সেটা বের করতে হবে, আর এখানে মনে রাখতে হবে 1 ডজন সমান 12। তাহলে আমরা লিখব কি, যে x টাকায় কলম পাওয়া যায় 12টি, x টাকায় কলম পাওয়া যায় সমান 12টি, 1 টাকায় কলম পাওয়া যায় সমান 12 বাই xটি, এবং 30 টাকায় কলম পাওয়া যায় সমান 12 ইন্টু 30 বাই xটি, 3 12 36 অর্থাৎ 360 বাই xটি।
আচ্ছা, এবার দেখো প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে 6 টাকা করে কমলে প্রতি ডজন কলামের মূল্য কত হয় দেখে নিই। 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় x মাইনাস 6 টাকা এবং 30 টাকায় কলম পাওয়া যায়। সমান এখানে হবে 12 ইন্টু 30 বাই এক্সের জায়গাতে x মাইনাস 60 সমান 360 বাই x মাইনাস 60। তাহলে এটা বেশি এটা কম, তাহলে 3টি কলম বেশি, এটা এর চেয়ে 3 বেশি, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 3 পাওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 360 ডিগ্রি বাই x মাইনাস 6 মাইনাস 360 ডিগ্রি বাই x এটা ইজ ইকুয়াল টু 3। x মাইনাস 6 আর x এর লসাগু x ইন্টু x মাইনাস 6, x মাইনাস 6 দিয়ে ভাগ করলে x থাকবে, x দিয়ে 360কে গুণ, এটা 360x মাইনাস x দিয়ে ভাগ করলে x মাইনাস 6 থাকবে, x মাইনাস 6 দিয়ে 360কে গুণ করলে 360x মাইনাস এ প্লাস 6 দিয়ে 360কে গুণ করতে হবে। 6 0 0 সূচক 36 6 হাতে 3 3 6 21, তাহলে এটা হলো 2 1 6 0, এটা সমান 3। তাহলে 360x কেটে দিলাম, 2 1 3 6 বাই x আর x স্কোয়ার মাইনাস 6x সমান 3। এখন 2 1 6 2 1 6 0, 3 7 21 21 3 2 6 0, তাহলে পেলাম বজ্রগুণ করে 1 দিয়ে x স্কোয়ার মাইনাস 6x কে গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x সমান 720, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 এটা সমান 0, 720কে ভেঙে 6 আনতে হবে। x স্কোয়ার মাইনাস 720কে যদি উৎপাদকে ভাঙি আমরা, আর একটা হয় 3 24 72, অর্থাৎ 30 এবং 24 গুণ করলে এই যে 720 হয়। তাহলে এখানে লিখব 30 মাইনাস 24 x মাইনাস 720 এটা সমান 0 বা x স্কোয়ার মাইনাস 30x মাইনাসে প্লাস 24x মাইনাস 720 এটা সমান 0। এখান থেকে যদি x কমন নিই x মাইনাস 30 আর এই দুটো পদ থেকে 24 কমন নেব, তাহলে x মাইনাস 30 এটা সমান 0, তাহলে x মাইনাস 30 কমন নেব, থাকবে x প্লাস 24 এটা সমান 0। এখানে x প্লাস 24 সমান যদি 0 হয় তাহলে x সমান হচ্ছে মাইনাস 24, কিন্তু কলমের দাম কখনো মাইনাস হবে না, সেই জন্য এটা ইজ নট ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 30 এটা সমান 0 লিখব। এটা যখন 0 নয়, দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, তার মধ্যে এটা 0 নয়, তাহলে এটা নিশ্চয়ই 0, তাহলে বা x সমান 30। তাহলে অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। অথবা আছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা জানি লব ছোট এবং হর বড়, আর তার অনন্য অর্থাৎ ভগ্নাংশকে উল্টে লিখলে, লবকে হরে এবং হরকে লবে লিখলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, এই দুইয়ের
অন্তর অর্থাৎ বিয়োগফল 9/20 বলা আছে, আমাকে এখন ভগ্নাংশটা বের করতে হবে। তাহলে আমি ভগ্নাংশটা x ধরতে পারি। মনে করি প্রকৃত ভগ্নাংশটি সমান x। দেখো প্রকৃত ভগ্নাংশ সবসময় একের চেয়ে ছোট হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন 5-এ 7, ওপরে বড়, এই ওপরে ছোট নিচে বড়। তাহলে উপরে যেহেতু ছোট আছে নিচে বড় আছে, তাহলে এটা একের চেয়ে ছোট হবে। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো এক্সকে আমি প্রকৃত ভগ্নাংশ ধরেছি, তার অর্থ হলো এক্স একের চেয়ে ছোট হবে। তাহলে এই এক্স ইজ লেস দ্যান 1। আচ্ছা, এবার এক্স এর অনন্যক লিখতে হবে। এর অনন্যক সমান 1/x। তাহলে দেখো 1/xটা যদি একের চেয়ে ছোট হয়, 1/xটা কিন্তু একের চেয়ে বড় হবে। এখন যে অন্তর 9/20 বলা আছে, তাহলে আমরা এই 1/x থেকে x বিয়োগ করব, সেটা হবে 9/20 সমান। x থেকে 1/x কিন্তু বিয়োগ করব না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এদের অন্তর সমান 1/x মাইনাস x। তাহলে প্রশ্নানুসারে এটা সমান 9/20 লিখতে হবে। প্রশ্নানুসারে 1/x মাইনাস x সমান 9/20। এখন আমাকে এই x এর মান বের করতে হবে, বা x এর নিচে 1 ভাবতে হবে, এবং এখানে x আছে। তাহলে x লসাগু, x দিয়ে x কে ভাগলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1, মাইনাস 1 দিয়ে x কে ভাগলে x পাই, x দিয়ে x কে গুণ, x স্কোয়ার সমান 9/20। বজ্রগুণ করলে পাই 9x সমান 20 মাইনাস 20x স্কোয়ার, বা 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান 0। সব কটা পদকে সমান চিহ্নের বাঁদিকে রাখলাম। তাহলে 20 গুণ করতে হবে, গুণ করে আমাকে 9 আনতে হবে। তাহলে 20 এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে। তাহলে 20 গুণ করলে 400। তাহলে 400 আমরা 20 ইন্টু 20, তাহলে 4×5 = 20, আর এখানে 4×5 = 20, 4×4 = 16, 5×5 = 25। 25 আর 16 গুণ করলেও কিন্তু এই 400 হয়। তাহলে এই 9-এর জায়গাতে আমরা লিখতে পারবো 25 মাইনাস 16। তাহলে পেলাম 20x স্কোয়ার প্লাস 25 মাইনাস 16x মাইনাস 20, এটা সমান 0। বা 20x স্কোয়ার প্লাস 15x, এই 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। বা 5x কমন নিলে 4x প্লাস 5, আর এখান থেকে মাইনাস 4 কমন নিলে 4x প্লাস 5, 4x প্লাস 5। ফোর এক্স প্লাস 5 কমন নেব, তাহলে থাকবে 5x মাইনাস 4। তাহলে এখানে
4x + 5 এটা সমান যদি 0 লিখি তাহলে x সমান হবে 5/4। 5/4 সেটা প্রকৃত ভগ্নাংশ নয়, তাহলে এটা ইজ নট ইকুয়াল টু 0 লিখব। অতএব 5x - 4 = 0 বা 5x সমান 4 বা x সমান 4/5। তাহলে প্রকৃত ভগ্নাংশটা হলো 4/5। অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। 6 দাগে আছে যদি ABCD ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করো b - a² + c - a² + b - d² সমান a - d² তো যাই হোক এই অঙ্কটা তোমরা এর জন্য স্কুল নাম্বার 5, 6 দাগটা দেখবে, আমি ওখানে করেছি। তাছাড়া এইটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে এবং এটা বই সলিউশন, টেক্সট বুক সলিউশনের ভিডিওর মধ্যেও এই অঙ্কটা পাবে। আর যা কিছু বললাম সমস্ত লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে, তোমরা প্রথম কমেন্ট থেকে দেখতে পারো বা 5 নম্বর স্কুল থেকেও দেখতে পারো। তো যাই হোক, অথবাতে আছে x সমান 2 + √3, y সমান 2 - √3, তাহলে 3x² - 5xy + 3y² এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এর মান নির্ণয় করতে গেলে আমাকে x + y এবং xy এর মান জেনে রাখতে হবে। তাহলে এখান থেকে x + y এবং xy এর মান প্রথমে বের করে নেব। x সমান 2 + √3, y সমান 2 - √3। তাহলে এখান থেকে x + y বের করতে হবে। 2 + √3 + 2 - √3 সমান 4, আর xy বের করতে হবে। x 2 + √3 * 2 - √3। তাহলে দেখো a² - b² এর সূত্র আমরা জানি a + b * a - b, অর্থাৎ a + b * a - b থাকলে আমরা a² - b² লিখতে পারি। এখানে তাই আছে 2 + √3 মানে a + b * a - b, যেখানে a সমান 2 এবং b এর মান √3 ভাবলে a + b * a - b হচ্ছে। তাহলে a² - b² সমান 2 × 2 = 4 আর √3² করলে 3 সমান 1। x + y সমান 4 আর xy সমান 1 পেয়েছি। অতএব আমরা 3x² - 5xy + 3y² এর মান বের করতে পারবো। তাহলে 3x² + 3y² কাছাকাছি লিখব -5xy। 3 কমন নিলে পাই x² + y² -5xy। 3, আচ্ছা, এটা a² + b² সূত্রে ভেঙে দিলে a + b² -2ab -5xy। x + y এর মান 4 আর xy এর মান 1। 3, এটা 4 × 4 = 16 -2 × 1 = 2 -5 সমান 3 × 14 -5, 3 × 14 = 42 -5, 42 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 37। সাতের দাগে আছে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা উপপাদ্য নম্বর 34 তোমাদের টেক্সট বইতে 123 পৃষ্ঠাতে পাবে। আর প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা 37 নম্বর উপপাদ্য তোমাদের বইতে পাবে 136 পৃষ্ঠাতে। তবে 8 দাগে আছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে
জলের আয়তন 630, এখন না এখানে জল ঢালা হয়েছে 630, তাহলে জল কত দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে, তাহলে এখান থেকে এর উচ্চতা বের করতে হবে। এখানে মিটারে দেওয়া আছে, এটা লিটারে দেওয়া আছে, তাহলে এই মিটারগুলোকে ডেসিমিটারে পরিণত করতে হবে প্রথমে। তো চৌবাচ্চার দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করলাম, কারণ 10 ডেসিমিটারে 1 মিটার হয়। আর প্রস্থ সমান 1.5 মিটার সমান 15 ডেসিমি। অতএব ভূমির ক্ষেত্রফল আমরা কি করতে পারি, এখানে আমরা x ধরতে পারি, মনে করি জলতল x ডেসিমি উপরে উঠবে, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর x গুণ করলে যে জলের আয়তন পাবো সেটা 630 লিটারের সাথে সমান লিখতে পারি। তাছাড়া আর যেটা করতে পারি, যে 630 লিটার যেহেতু জলের আয়তন, তাহলে ভূমির ক্ষেত্রফল বের করে আয়তনকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে জলের উচ্চতা বা গভীরতা বেরোবে। 21 × 15 বর্গ ডেসিমি। এরপরে লিখব জলের আয়তন। জলের আয়তন সমান 630 লিটার সমান 630 লিটার মানে আমরা জানি ঘন ডেসিমিটার। তাহলে অতএব উচ্চতা সমান আয়তন বাই ভূমির ক্ষেত্রফল সমান, এখানে আয়তন আছে 630 আর ভূমির ক্ষেত্রফল আছে 21 × 15, 3 21 63, 15 2 30, 2 সমান 2 ডেসিমি। অতএব জলের গভীরতা দুই ডেসিমি বৃদ্ধি পাবে। 18 অথবা আছে কোনো চোঙের আয়তন ভি একক, ভি ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ একক, ভূমির ব্যাসার্ধ আর একক হলে দেখাও যে এস সমান 2v × 1/h + 1/r। তাহলে ভি এখানে উচ্চতা আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ভি আয়তন, ভি সমান 1/3 পাই, না এখানে চোঙের আয়তন যেহেতু ভি সমান পাই আর স্কয়ার এইচ, আর এস সমান এখানে এস বলা আছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 2 পাই আর এইচ এটা বক্ষতলের ক্ষেত্রফল, আর ভূমি ও উপরিত ভূমির ক্ষেত্র দুটি বৃত্ততলের ক্ষেত্রফল, দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে 2 পাই আর যদি কমন নেওয়া হয়, এখান থেকে থাকবে এইচ প্লাস আর, তাহলে এখান থেকে আমরা পাই আর স্কয়ার বের করে নেব, পাই আর বের করে নেব, বা আমরা আরেক কাজ করতে পারি, এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে পাই সমান ভি বাই
আর স্কয়ার এইচ লিখতে পারি। আর এখান থেকে তাই এখান থেকে পাই সমান এস বাই 2r ইন্টু এইচ প্লাস আর। তাহলে এটা 2 নম্বর সমীকরণ আর এটা 1 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করতে হবে। তাহলে ভি বাই আর স্কয়ার এইচ এটা সমান এস বাই 2r ইন্টু এইচ প্লাস আর। উভয় দিক দিয়ে এখানে আর স্কয়ার এখানে আর কেটে দিলাম। তাহলে আমাকে এস সমান বের করতে হবে, বা ভি বাই আর এইচ সমান এস বাই 2 ইন্টু এইচ প্লাস আর। তাহলে এস বের করতে হবে। এখন আর এস এইচ বজ্রগুণ করছি সমান 2v ইন্টু এইচ প্লাস আর। তাহলে আর সমান না এস সমান এই যে এস সমান 2v বাই এইচ প্লাস আর, তাকে ভাগ করব আর এইচ দিয়ে। তাহলে এস সমান ভিটাকে আলাদা করে লিখছি, 2vকে আলাদা করে লিখব, 2vকে আলাদা করে লিখলাম। আর এই আর এইচটা এইচ প্লাস আর এর নিচে, তাহলে এইচ এর নিচেও আমরা আর এইচ লিখতে পারি, এমনকি আর এর নিচেও আর এইচ লিখতে পারি। এইচ এইচ কেটে দিলাম থাকছে 1, আর আর কেটে দিলাম থাকছে 1। তাহলে বা এস সমান 2v ইন্টু 1 বাই আর প্লাস 1 বাই এইচ। আর যদি সাজিয়ে লিখি বা ঘুরিয়ে লিখি 2v ইন্টু 1 বাই এইচ প্লাস 1 বাই আর। এটা প্রমাণ করতে বলেছে প্রশ্নে, তাহলে লিখব প্রমাণিত। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাছাড়া টেক্সট বুক সলিউশন এবং রায়ামাটির প্রশ্নবিচিত্রা পর্ষদ টেস্ট পেপার এর সমাধান পেতে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবে, সেখানে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। ধন্যবাদ।